নমস্কার। মাতৃশক্তি সবচেয়ে বড় শক্তি। শাস্ত্রে আমরা বারবার দেখেছি নারীকে সবার উপরে বসানো হয়েছে। নারী প্রকৃতির সৃষ্টির মূল কারিগর। না, এখানে পুরুষদের আমি ছোট করছি না, পুরুষের তো ভূমিকা আছেই, কিন্তু আমরা ছোট থেকে একটাই জিনিস শিখে এসেছি, যখন মহিষাসুরকে কেউ বধ করতে পারছে না, তখন কিন্তু সর্বশক্তিমান দুর্গা, নারী শক্তি, তিনি বধ করেছিলেন। আজকের বর্তমান সমাজ ব্যবস্থায় নারী শক্তি শারীরিকভাবে ধ্বংসের পথে। আজকের যে আলোচনাটা, এটা প্রত্যেকটি মা বোনেদের এবং যেসব পিতার কন্যা সন্তান আছে তাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখার দরকার আছে। কারণ সোশ্যাল মিডিয়ায় আপনারা বিভিন্ন ভিডিও দেখে থাকবেন, রোগ হলে কি করতে হবে সেটা বারবার আলোচনা করা হয়, কিন্তু কি করলে রোগ হবে না বা কি লাইফস্টাইল মেনটেন করলে আমরা সেই রোগকে প্রোটেক্ট করতে পারি, এটা নিয়ে কখনো কেউ কোনো প্রোগ্রাম করে না। কারণ এখানে তো বুঝতেই পারছেন যে মূল বক্তব্য হচ্ছে যে আপনি সুস্থ থাকুন, এটা মনে হয় অনেকেই চায় না। কারণ আপনি অসুস্থ থাকলে অনেকেরই হয়তো লাভ হয়, ভেবে দেখবেন আপনি, সেটা আপনার ব্যাপার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে মা বোনদের একটি সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে পিসিওডি, পলিসিস্টিক ওভারি ডিজিজ, পরবর্তী ক্ষেত্রে পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। আজকে আমার ধারণা শতকরা ৮০% মা বোনেদের এই সমস্যার শিকার। প্রথম কথা বলি, আমি আজকে ভিডিও আলোচনা করব যে রোগটা লক্ষণ কি কি, রোগটা হলে কি কি হয়, আর কি করলে আমরা এই রোগটার থেকে দূরে থাকতে পারি। এই তিনটে পয়েন্টের উপর আলোচনা করব। প্রথমে বলে রাখি, এটা কিন্তু কোনো চিকিৎসা সংক্রান্ত চ্যানেল নয়। এই চ্যানেলে চিকিৎসার ব্যাপারে কিছু বলা হয় না। আপনাদের সমস্যার জন্য যে ডাক্তার দেখাচ্ছেন সেই ডাক্তারের মত মতোই চলুন, কিন্তু আমার কথাটা একটু শুনে দেখুন। যদি আপনি আপনার লাইফস্টাইলের এইসব চেঞ্জগুলো বা এইসব গর্তগুলো যদি বন্ধ রাখতে পারেন, আপনার শরীরে চারিদিক থেকে কোনো সমস্যা প্রবেশ করার পথই পাবে না। আসছি মূল আলোচনায়। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা প্রতিনিয়ত দেখছেন লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকে প্রতিটা মা বোনদের একটা কমন সমস্যা, পিরিয়ডের ইমব্যালেন্স। কারণ পিরিয়ডের সময় প্রচন্ড যন্ত্রণা, কারণ অল্প স্বল্প যন্ত্রণা। তারা ভেবেই নিয়েছে যে এটাই তো স্বাভাবিক। কারণ মা বোনেরা এটাকে একটু লজ্জার বস্তু বা গোপন ব্যাপার বলেই মনে করেন। পুরুষ শাসিত সমাজে এই জায়গাটা নিয়ে বেশি আলোচনা হয়ও না। সেই মা বোনেরা আলোচনা করেন তাদের সমস্যা কার সঙ্গে? তার সমবয়সী বন্ধু বান্ধবের সঙ্গে। তার সমবয়সী বন্ধু বান্ধব সবাই এই রোগের শিকার বলে তারা ধরেই নেন এটাই বোধহয় কমন ব্যাপার, এটা সবারই হয়। ফলে কি হয়, মা বোনদের পিরিয়ডের সময় চলাকালীন মোটামুটি শাস্ত্রীয় নিয়মে বা আগেকার দিনে 12 বছর বয়স থেকে 52 বছর বয়স পর্যন্ত মা বোনেদের পিরিয়ডের সময় পর্ব চলে। এই সময়ের মধ্যে আজকের মা বোনেরা মনে করেন এটা তাদের কাছে মহাপাপ, মহাকষ্ট। কারণ প্রতি মাসে যে যন্ত্রণা তাদের সহ্য করতে হয়, তারা এটার প্রতি বীতশ্রদ্ধ। কিন্তু একবার আজকের পুরুষ শাসিত সমাজ ভেবে দেখুন তো,
মা বোনদের স্বাস্থ্যের এই জায়গাটা যদি ধ্বংস হয়ে যায়, প্রকৃতিতে কি সুস্থ থাকবে? আজ মা ছাড়া আমার জন্ম হতো। অর্থাৎ মা এবং মেয়েদের যত্ন করাটা খুবই দরকার। যদি আমরা তাদেরকে আমাদের হৃদয়ে মায়ের জায়গা দিতে পারি এবং নারী শক্তিকে সবার উপরে রাখতে পারি, তাহলে কিন্তু আজকের নারী সমাজকে আমরা এখনো উপায় আছে, এখনো বাঁচাতে পারি। যন্ত্রণা তো গেল, এছাড়া ইরেগুলার পিরিয়ড সঙ্গে এই রোগটা আসেই হরমোনাল ইমব্যালেন্স থেকে। ফলে বাকি শরীরের যে হরমোনাল সিস্টেম ব্রেক হতে শুরু করে, ব্রেক হতে শুরু করলেই তারপরে আসে মোটাপা, আস্তে আস্তে মোটা হতে শুরু করে, বডি ওয়েট বাড়তে শুরু করে। অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা বাড়তে বাড়তে এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে মা বোনদের পুরুষের মতো দাড়ি বেরোতে, গোপ বেরোতে শুরু করে। তারা রেগুলার সেভ করেন। এটা তো পদ্ধতি নয়। তারা বুঝুন, তাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স হয়েছে, তাদের শরীরে পুরুষ হরমোন অর্থাৎ টেস্টোস্টেরনের আধিক্য হচ্ছে, আর অ্যাস্ট্রোজেন প্রোজেস্টেরনের ঘাটতি হচ্ছে। তাদের শরীরে অ্যাস্ট্রোজেন প্রোজেস্টেরন ঠিক মতো প্রোডাকশন হচ্ছে না, পুরুষ হরমোনের প্রোডাকশন বাড়ছে। ফলে পুরুষের যার লক্ষণ, গোপদাই বেরিয়ে যাচ্ছে, স্বরভঙ্গ হয়ে যাচ্ছে, অর্থাৎ গলা মোটা হয়ে যাচ্ছে, পুরুষের মতো হয়ে যাচ্ছে। এরকম ধরনের আরো 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 অনেক সমস্যা। ফলে পুরুষের মতো গোপদারি বেরিয়ে যাচ্ছে। ভাবুন তো, রেগুলার সেভ করে কি সমস্যাটা মিটে? আর সবচেয়ে যেটা বড় সমস্যা হচ্ছে, অ্যাকচুয়ালি পিসিওডি হলে অপরিণত ডিম্বাণু বা ডিম্বাণু প্রোডাকশন টোটালি বন্ধ হয়ে যায়। ফলে নারীত্ব যাতে স্বীকৃতি পায়, মাতৃত্বে মা হওয়ার সেই মধুর সম্পর্ক থেকে তারা বঞ্চিত হচ্ছে আজকাল। এটা কিন্তু প্রায় 80% মা বোনদের সমস্যা। কিন্তু আমরা একবারও ভেবে দেখি না যে প্রতি ঘরে ঘরে এটা হচ্ছে কেন। এটা হয়ে যাওয়া মানে কিন্তু আজকে আর যে হারে বাড়তে শুরু করেছে পিসিওডি, পিসিওএস যে হারে বাড়তে শুরু করেছে, ফলে কি হচ্ছে, সমাজ কিন্তু ধ্বংসের পথে যাচ্ছে। আমরা প্রত্যেকে বয়স হয়েছে, আমাদের সন্তানের আমরা চাই আমাদের বংশধর অর্থাৎ সন্তান হোক, সন্তানের প্রতি আমাদের একটা আলাদা আকর্ষণ থাকে। কারণ আমরা জানি যে আমাদের অর্জিত জ্ঞান, অর্জিত সম্পদ সবই আমাদের উত্তরাধিকারকে দিয়ে যাব। কিন্তু সেই উত্তরাধিকারী হয়তো আর আসতে পারবে না। এর জন্য আমি আজকের আলোচনাটা এই জন্যই করতে জরুরি মনে করলাম যে সমাজে এই যে সমস্যা থেকে আমাকে বেরোতে গেলে কি করতে হবে, শুধু এইটুকু একটু বুঝে নেওয়ার দরকার। প্রথম কথা হচ্ছে, এই রোগগুলো হওয়ার মূল কারণ কিন্তু আমাদের ভুল লাইফস্টাইল, আর কিচ্ছু না। আমাদের যে খাদ্যাভ্যাস সেটা একটা কারণ, ফিজিক্যাল এক্সারসাইজ না করা এটা আর একটা কারণ। তৃতীয় কারণ হচ্ছে ব্যয়ের চাইতে আয় বেশি করা, অর্থাৎ বেশি কার্বোহাইড্রেট, বেশি গ্লুকোজ, বেশি ফ্যাট ইনটেক। বেশি খেলে কি হবে, সেটা যদি খরচ না হয় শরীরে জমে যাবে। শরীরে জমে গেলেই কি হবে, যে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হবে শরীরে। পিসিওডির মূল কারণ কিন্তু শরীরে হরমোনাল ইমব্যালেন্স এবং ইনসুলিনের রেজিস্ট্যান্স তৈরি হওয়া, মানে সেল ইনসুলিনের রেজিস্ট্যান্স তৈরি করছে। বেশিরভাগ ক্ষেত্রে আস্তে আস্তে তারা কিন্তু সুগার রোগের দিকে যেতে শুরু করবে। হ্যাঁ, এখন অল্প বয়স, এখন বুঝতে পারছি না, কিন্তু রোগের কারণ, এটা আমার কথা না, বিজ্ঞানের কথা। কিছু কিছু ক্ষেত্রে বংশগত ব্যাপারেও হয়, কিন্তু বংশগত ব্যাপারেও সেটা কিন্তু লাইফস্টাইল দিয়েও অনেকটা মেনটেন করা যায়। পিসিওডি আসার আগে সবচেয়ে বড় যে লক্ষণটা আসে সেটা হচ্ছে ওজন বাড়তে শুরু করে।
আমরা ইগনোর করে যাই, বেশ ভালোই তো লাগছে, গোল গাবলু গুবলু হচ্ছে বাচ্চা, দেখতে খুব ভালো লাগছে, ঠিক আছে। তা শরীর কিন্তু সিগন্যাল দেয়, আমরা সেটাকে ইগনোর করে যাই। আর একটা সবচেয়ে পিসিওডির বড় কারণ হচ্ছে অত্যাধিক টেনশন নেওয়া। সেই টেনশনটা স্কুলের টেনশন হোক, লেখাপড়ার টেনশন হোক, পাড়াপতির টেনশন, প্রতিবেশীর টেনশন হোক, মা বাবার কাছ থেকে টেনশন হোক, যে কোনো ধরনের আমাদের লাইফস্টাইলে যে টেনশন, চিন্তা, তার থেকে কিন্তু এই ধরনের হরমোনাল ইমব্যালেন্স রোগ হওয়ার চান্স বেড়ে যায়। আচ্ছা, এর থেকে বাঁচবো কি করে আমরা? ছোট্ট, খুব সহজ সূত্র, এর থেকে কি করে বাঁচবো? সঠিক আহার। আমি বারবার বলি যে কথাটা, ব্যালেন্স ডায়েট। মানুষের জন্য যেটা খাবার দরকার সেটাকেই খেতে হবে। আপনি একটু ভেবে ইতিহাসের পাতা উল্টিয়ে ভাববেন যে আজকে আমরা যা খাই সত্যি কি এটা মানুষের খাবার? আমরা তো সর্বমুখের পর্যায়ে পড়ি, সব কিছু খাই, কিন্তু সত্যি কি এটা মানুষের খাবার? আমি বলবো না আপনি কি খাবেন, আপনি একবার ভেবে নিন না, আপনি যা খাচ্ছেন, ভগবান যখন মানুষকে ডিজাইন করেছিলেন তখন কি এই খাবারগুলো ভগবান মানুষের জন্য বানিয়েছিলেন? এবার আপনি ভাবুন আপনার রোগের কারণটা কোথায়। অত্যধিক চিনি আর রিফাইন্ড যে প্রোডাক্টগুলো, যে কোনো রিফাইন্ড প্রোডাক্ট, প্রসেস ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এক্সট্রা কার্বোহাইড্রেট ইনটেক, এ হচ্ছে মূল কারণ। প্রচুর পরিমাণে চিনি খাচ্ছি আমরা, সবাই চিনি খেতে খুব ভালো লাগে, মিষ্টি, কিন্তু আমরা বুঝি না চিনি আমাদের কত সর্বনাশ করে। সেই চিনি থেকে দূরে থাকা উচিত। এক্সট্রা কার্বোহাইড্রেট, আজকাল ভাত যে আপনি খাচ্ছেন, বাঙালিরা ভাত খেতে অভ্যস্ত, ভাত যে খাচ্ছেন, ভাত খান বেশি, সবজি খান কম। কারণ ভাত নরম, বেশি চিবাতে হয় না, দাঁতের দরকার নেই, সময় লাগে না, এপাং ওপাং ঝপাং, অর্থাৎ এপার ওপার করে কত করে গিলে নেবেন। কিন্তু ভাতের ছাল ছাড়িয়ে আজকাল আধুনিক বিজ্ঞান আমাদের রিফাইন্ড তেল বানিয়ে বিক্রি করছে। সেই চালের ছালটি বেরিয়ে যাওয়াতে ভাতটা কিন্তু শুধু কার্বোহাইড্রেট ছাড়া আর কিচ্ছু নেই, সব বেরিয়ে গেছে। যার ফলে আমাদের বাপ ঠাকুরদারা কিন্তু যে ভাত খেয়ে সুস্থ ছিলেন, আজকে সেই ভাত খেয়েই আমরা রোগী হচ্ছি। সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি আমাদের অনেক কিছু পাল্টাতে শিখিয়েছে, আজকেও পাল্টানোর সময় আসছে। এক সময় মানুষ কাঁচা খেত, রান্না খাবারে অভ্যস্ত হয়েছে। হ্যাঁ, রান্না খাবার খেয়েও মানুষ যুগ যুগ বেঁচে ছিল, কিন্তু আজকে রান্না খাবার যেগুলো খাচ্ছেন, যে ফাস্ট ফুড, প্রসেস ফুড, জাঙ্ক ফুড খাচ্ছেন, একটাও খাবার না। আপনার শরীর সর্বনাশ হয়ে যাচ্ছে, শরীর ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে সেই শরীর নিয়ে লাভটা কি হচ্ছে? দ্বিতীয়ত, ফাইবার জাতীয় খাবার আমরা খাওয়া প্রায় ছেড়ে দিয়েছি। ভাত খাচ্ছেন, ফাইবার লেস, কারণ ফাইবার বের করে দেওয়া হচ্ছে। আটা রুটি ছেড়ে দিয়ে আপনি ময়দা খাচ্ছেন, ফাইবার লেস। সবজির খোসা ফেলে দিয়ে খাচ্ছেন, ফাইবার লেস। সবজি সেদ্ধ করে বয়েল করে খাচ্ছেন, ফাইবার লেস। ফাইবার খাচ্ছেন কোথায়? আপনি নিশ্চয়ই জানেন ফাইবার ছাড়া আমাদের শরীর চলে না। ফলে ঘরে ঘরে কনস্টিপেশন, মজার জিনিস। আমরা দেখছি শরীর সিগন্যাল দিচ্ছে যে কনস্টিপেশন আসছে, ঠিক মতো পটি পরিষ্কার হচ্ছে না, আমরা ইগনোর করে যাচ্ছি। একটু ওষুধ খেয়ে দিলাম, আজকে ওষুধ খেলাম, কালকে পটি হয়ে গেল। কিন্তু যে কারণে আপনার কনস্টিপেশনটা আসছে, সেই কারণের নিদান আপনি করেননি। যার ফলে কি হচ্ছে, ওষুধ খাচ্ছেন, পায়খানা হচ্ছে, ওষুধ বন্ধ করে দিচ্ছেন, আবার যাকে তাই। ভাববেন না একবার, ভাবুন না। আমরা খাবার খাই টেস্টের জন্য, জল খেতে ভুলে যাই। তা পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া কিন্তু এই ধরনের সমস্যার একটা বড় কারণ। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে নিয়ম মতো, পিপাসা অনুযায়ী, শরীরের নির্দেশ অনুযায়ী জল খাওয়াটা খুব দরকার। কিন্তু যদি আমরা অ্যালকালাইন ফুড খাই, অর্থাৎ র ফুড, কাঁচা ফুড খাবার যদি বেশি করে খাই, তাতে তো ভগবান এমনিতেই 80% জল দিয়ে পাঠিয়েছে। গড়ে 80% জল আছে সমস্ত কাঁচা খাবার। শুধু কাঁচা খাবার খেলে কিন্তু এত এক্সট্রা জল খাওয়ার দরকার ছিল না। ভগবানের জল প্রতিটি কাঁচা ফল বা সবজিতে আছে,
কিন্তু আমরা সেগুলো খাই না। তাহলে এক্সট্রা জল তো খেতে হবে না? আমাদের শরীরের তো 70% জল। সেই জলের ঘাটতি হলে শরীরের মেটাবলিজম তো বিগড়াবে, আমাদের সার্কুলারিটি সিস্টেম চলবে কি করে? একটু বুঝবেন না? তার চতুর্থ যেটা আসছে সেটা হচ্ছে নিয়মিত শরীর চর্চা না করা। শরীর চর্চা করলে অ্যাকচুয়ালি হয় কি, কিছুক্ষণ শরীর চর্চা করলে কি হয়, শরীরে হার্টবিট বাড়ে, ব্লাড সার্কুলেশনের স্পিড বাড়ে, শরীরের সমস্ত ভ্যাসেল, সমস্ত সেলস ঠিক মতো তাদের কাজ করতে সুবিধা হয়, তারা সেলসরা সঠিক খাবার পায়, সমস্ত নালী যত আমাদের শরীরের যত পাইপলাইন আছে, পাইপলাইনের অতি গতিতে রক্ত যাওয়ার ফলে পাইপলাইন পরিষ্কার হয়। সেই পাইপলাইন যেমন কিডনিতে রক্ত যায়, কিডনি ছেঁকে ওখান থেকে বের করে। এই যে প্রসেসটা আপনি নিজে দেখেছেন, আপনার বাড়ির যে রান্নাঘরের ড্রেনটি, সেই ড্রেনটিতে রেগুলার জল পড়ে বলে ময়লা পড়ে, শ্যাওলা হয়। কিন্তু মাঝে মাঝে আপনি কি করেন, বেশি করে জল ঢেলে দেন যাতে ময়লাটা ধুয়ে বেরিয়ে যায়। কিন্তু বেশি করে জল ঢালে তবেই না আপনার পাইপলাইন পরিষ্কার হবে। অর্থাৎ এটাও তো ভাবার দরকার আছে না? সবচেয়ে বড় জিনিস যে এই যে আমাদের স্ট্রেসকে কন্ট্রোল করার জন্য প্রাণায়াম, ধ্যান বা মেডিটেশন, যাই বলুন, আধুনিক ভাষা, পৌরাণিক ভাষায় ধ্যান বলা হতো, তা প্রাণায়াম বা মেডিটেশন প্রত্যেকে করা উচিত। করলে কি হয়, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো থাকেই না শরীরে। আর যেটুকু থাকে সেটুকু নিজেকে নিজে মেনটেন করা সম্ভব হয়। আর একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা এখন আধুনিক হয়ে গেছি না, লাইট এসে গেছে বাড়িতে, লাইট ছাড়া আমরা চলতে পারি না। আমরা কি করি, রাত 12টা 1টা পর্যন্ত হয় পড়াশোনা করছি, নাহলে মোবাইল দেখছি, নাহলে টিভি দেখছি, আর বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছি। শরীরে যে বায়োলজিক্যাল ক্লক বিজ্ঞানের জন্য এই অভ্যাসটা যথেষ্ট। আপনার সঠিক ঘুম হচ্ছে না, সঠিক ঘুম না হওয়ার জন্য শরীরের যে রিজেনারেশন প্রসেস, সেই প্রসেসটা বিঘ্নিত হচ্ছে। ফলে আপনি দিনের পর দিন আস্তে আস্তে অসুস্থতার দিকে যাচ্ছেন। শরীর কোনো সমস্যা হলেই সিগন্যাল দেয়, আমরা বুঝি না। যখনই আপনার ওজন বাড়তে শুরু করলো, তখনই আপনি যদি সাবধান হতেন যে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে আমার 1 কেজি ওজন বাড়লো কেন, তার মানে আমার শরীরে বাড়তি কিছু জমছে। না জমলে তো ওজন বাড়বে না। সেটা ফ্যাট হতে পারে, অন্য কোনো টক্সিন হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে, কিছু একটা জমছে। না হলে আপনার শরীরে হঠাৎ ওজনটা বাড়তে শুরু করলো কেন? কিন্তু আমরা কি করি, মোটা হচ্ছে, জামাটা টাইট হচ্ছে, দেখতে তো ভালোই লাগছে, কিন্তু এটাই কিন্তু ইগনোর করার ফলে ভবিষ্যতে কিন্তু এমন একটা রোগ দাঁড়াচ্ছে, যখন কিন্তু রোগা হওয়াটা তখন সাধারণ ব্যাপার হয়ে যাচ্ছে। আর রেগুলার আমরা যদি নিয়মিত ইয়েতে যে কোনো পদ্ধতির মাধ্যমে, সে ন্যাচারোপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, কোনো একজন ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে যদি আমরা রেগুলার অ্যাডভান্স শরীরকে চেক আপ করি যে আমি ঠিক আছি তো, তাহলেই কিন্তু এইসব সমস্যা থেকে বাঁচা যায়। আজকে তাহলে আমি এটাই বললাম যে আজকে পিসিওডি, পিসিওএস এর যে সমস্যা প্রতিটা ঘরে ঘরে, তার থেকে বাঁচতে গেলে লাইফস্টাইল পরিবর্তন না করলে উপায় নাই। এখানে আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে সমাজে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ পুরে, যারা মনে করছে অসুখ হলে তখন ভেবে দেখবো, এখন তো আমি ফিট আছি। আর একজন আছে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, তারা কিন্তু অপেক্ষা করে না। তারা ভাবে বাপরে বাপ, আমার এখন থেকে, আমি যে সুস্থ আছি বলে এখন থেকে যদি আমি শরীরকে যত্ন করি, সঠিক নিয়মে খাই, সঠিক যদি জলপান করি, রেগুলার যদি ফিজিক্যাল এক্সারসাইজ করি, একটু ডিপ ব্রিদিং, একটু প্রাণায়াম, একটু মেডিটেশন যদি করি, তাহলে কিন্তু আমি এই ধরনের সমস্যা জীবনে পড়ব না। কোনটা করবেন? প্রশ্নটা আপনাদের জন্যই থাক। আমি বললে হয়তো বলবেন জ্ঞান দিচ্ছে, নিজে ভাবুন না। আর আপনারা পুরুষরাও এটা ভাবুন তাদের সন্তানদের জন্য, তাদের সন্তানকে অভ্যাস, তাদের সন্তানের যে অভ্যাস খারাপ হয়েছে এর জন্য দায়ী তো মা বাবাই।
মা বাবা তাদের সঠিক জ্ঞান আমরা দিতে পারিনি বলে তাদের অভ্যাস খারাপ হয়েছে। ঠিক আছে, তখন আমরা জানতাম না, এখন জেনেছি। এখন থেকে যদি লেগে থাকি সন্তানকে শেখানো সম্ভব। অতএব এই ভিডিওটা শুধু যে মা বোনদের জন্য করলাম তা কিন্তু নয়, প্রত্যেকটা আমার ভাই দাদা আমার গুরুজনদের প্রত্যেকের এই ভিডিওটা দেখা উচিত। এটা প্রচন্ড আজকের সমাজের উপযুক্ত ভিডিও, দুভাবে বাঁচা যায়। আমি সবাইকে ফলো না করে আমি নিজের মত মতো নিজের জন্য একটা সিস্টেম তৈরি করে আমি যদি আমার শরীরকে ঠিক রাখতে পারি, তাহলে সবচেয়ে সুখী যদি পৃথিবীতে কেউ হয় সেটা আমিই হব। কারণ শরীর সবার আগে। আর এক শ্রেণী যারা মনে করে লোকে যা বলে সেটাই ঠিক, আমি কিছু জানি না, অতএব লোকের মত মতো চলবো, তাতে রোগ ভুগলে লোকে ডাক্তার দেখায়, আমিও ডাক্তার দেখাবো। কিন্তু চিকিৎসা ব্যবস্থা কিন্তু একথা বলে না। চিকিৎসা ব্যবস্থা কিন্তু পারহেজ অর্থাৎ নিষেধ, যেটা প্রতিটা চিকিৎসকের দেখবেন প্রেসক্রিপশনে কিছু নিষেধ বলে লেখা থাকে। আমরা নিষেধটাকে মানি না, ওষুধটাকে মানি। আর এই ওষুধ তো আপনাকে টেম্পোরারি দিয়েছি, যতক্ষণ নিষেধ না মানবেন, আয়ুর্বেদের ভাষা পারহেজ যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই রোগ থেকে বেরোবেন কি করে? যে কারণের জন্য আপনার রোগটা হয়েছে সেই কারণটাকে বন্ধ তো করতেই হবে। আজকে যদি আপনি নিজেকে সংযত করে সেই কারণটাকে এখন থেকে প্রোটেক্ট করেন, তাহলে মাঝে সাঝে আপনি উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে পারবেন, উল্টো পাল্টা ফাস্টফুড জাঙ্ক ফুড খেতে পারবেন। আর আপনি যদি এখন লোভের বশবর্তী হয়ে রোজ খান, একটা দিন আসবে যখন আপনার সব থাকবে কিন্তু আপনি হসপিটালের বেডে শুয়ে কিছু খেতে পারবেন না, স্যালাইন চলবে। যে জল আজ খাচ্ছেন না সে জল পাইপের মাধ্যম দিয়ে জোর করে খাওয়ানো দরকার। বাকি মুখে টেস্টের জন্য এতদিন যা খাচ্ছিলেন সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে। ভাবো সেই দিনটা যদি দেখতে না হয়, তাতে প্রিভেনশন বেটার দ্যান কিওর। রোগ হওয়ার আগে ভাবুন যাতে রোগ না হয়। রোগ হলে চিকিৎসা ব্যবস্থা তো রইল, ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য চিকিৎসকের বিকল্প নেই। অতএব আমি সেই জায়গাটা বলছি না, আমি বলতে চাইছি লাইফস্টাইল খারাপের জন্য আমাদের যে রোগগুলো হচ্ছে বিজ্ঞান স্বীকার করছে, তাহলে সেই লাইফস্টাইলগুলো আমরা খারাপ হতে দিচ্ছি কেন? আমরা কি চাই না আমরা সুস্থ জীবনযাপন করি? কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি কোনো ভুল বলে থাকি নিজে মনে ক্ষমা করবেন, কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও যদি আরো জানতে চান, আরো বিভিন্ন বিষয়ের উপর অবশ্যই আমি ভিডিও করব। আমার এই চ্যানেলের মূল লক্ষ্য হচ্ছে রোগ নয়, রোগের কারণ দূর করুন। রোগের কারণ দূর করলেই আমরা সমস্ত রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। রোগ হলে মুক্ত করার জন্য তো ডাক্তাররা রয়েছে, আমি তো ডাক্তার নই, আমি একজন সাধারণ মানুষ। ঠিক আছে, আগামীকাল আবার কোনো নতুন বিষয় নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।